কাজে থিটা ইকুয়াল টু হবে থিটা সমান, দেখো এটা ছিল ট্যান থিটা সমান এইটা, কাজে থিটা ইকুয়াল টু হবে ট্যানকে ওই পাশে যদি নিয়ে যাই আমরা তখন সেটাকে লেখা হয় ট্যান ইনভার্স, আর বাকি যা আছে সেটা তো থাকবেই কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এইটাই হচ্ছে আমাদের লব্ধির মান। তো এই ফর্মুলাটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবা, যেমন থিটা যদি আমরা এটা না ধরে এটা ধরতাম যে আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ, তখন নিশ্চয়ই ফর্মুলা এটা হতো না, নিশ্চয়ই কিছু চেঞ্জ আসতো। চেঞ্জটা কি আসতো, যে যেখানে পি আছে ওখানে কিউ হতো, আর যেখানে কিউ ছিল সেখানে পি হবে। আর আরেকটা জিনিস অনেকে এই ভুলটা খুব কমনলি করে, সেটা হচ্ছে এইটা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এইখানে দেখো এটা কিন্তু থিটা না, এটা কিন্তু আলফা, অর্থাৎ যে কোণটা দেওয়া ছিল মূল ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। কাজে আমি আবার একটু দেখাই যে যদি এখন তোমার এই কোণটা বের করতে বলে আর এর সাথে কিউ এর উৎপন্ন কোণ, এবং সেটাকে আমি অন্য একটা নাম দিলাম বিটা, তাহলে বিটা ইকুয়াল টু আমরা কি লিখবো, লিখবো আগের মতোই ট্যান ইনভার্স। তারপরে তুমি আসলে খেয়াল করবা যে এইখানে দেখো এই যে পি পি আসছে কোণায় এবং পি এর সাথে কিন্তু কেউ নাই, কিউ এর একটা সঙ্গী আছে, এখানে কিউ এর সাথে সাইন আলফা আছে, এখানে কিউ এর সাথে কজ আলফা আছে, কিন্তু পি হচ্ছে নিঃসঙ্গ। তো মনে রাখবা জাস্ট এটা যে কে নিঃসঙ্গ হয়ে যায়, সেটা হচ্ছে আর ভেক্টরটা এই কোণটা যে ভেক্টরের সাথে তৈরি করে, লব্ধিটা যে ভেক্টরের সাথে কোণটা তৈরি করবে সেটা এরকম নিঃসঙ্গ হয়ে যাবে। তাহলে এখন দেখো যদি আমরা বিটা বের করতে চাই, তাহলে আর ভেক্টরটা এই বিটা কোণ তৈরি করেছে কিউ এর সাথে, কাজে কিউ নিঃসঙ্গ হয়ে যাবে, কিউ থাকবে এইখানে, আর অন্য দুই জায়গায় থাকবে অন্য যে ভেক্টরটা আছে পি, এখানেও পি এখানেও পি, উপরে যাবে সাইন নিচে যাবে কজ, তারপর কোন কোণ, তারপর ছিল মূল ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ এখানেও আলফা এখানেও আলফা। এইভাবে আমরা মনে রাখবো। মনে হয় ভুলে আমি থিটাকে বলে ফেলছি থিটা হলো লব্ধির মান, আসলে সেটা না, থিটা হবে লব্ধির দিক। তো এরকম আমাদের কথা বলার মাঝখানে অনেক রকম স্লিপ কাটবে, হইতে পারে এরকম কথা বলতে মিস্টেক হয়ে যেতে পারে। সো তোমরা এগুলো কিন্তু নিজেরা একটু বুঝে নিও ঠিক মতো। আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি, যে এখানে আমরা যত কথা বলবো সবগুলো কথাকে কিন্তু একদম আক্ষরিক অর্থে নেওয়া যাবে না। যেমন বইপত্রে যখন লেখা হয় একটা লাইনকে খুব সুন্দর করে লেখা হয়, কিন্তু কথা বলার ক্ষেত্রে অনেক সময় আমরা এমনভাবে বলি যে শ্রোতা বুঝলেই হলো। তো এইবার মাঝির কাজ হচ্ছে যে নৌকাটাকে এমনভাবে চালাতে হবে, স্রোতের নদী, নৌকাটাকে এমনভাবে চালাতে হবে যাতে নৌকাটা একদম সোজাসুজি পার হয়। আগে ব্যাপারটা ছিল এরকম যে সে সোজাসুজি চালানোর চেষ্টা করছে, স্রোতের ধাক্কা এটা কোনাকুনি চলে গেছে। আর এইবার করতে হবে যেটা, যে সে এমনভাবে চালানোর চেষ্টা করবে যাতে স্রোতের ধাক্কা টাক্কা খেয়ে লব্ধি টব্ধি হয়ে সে এই দিকে যায়। অর্থাৎ আমরা লব্ধির দিক থেকে ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে স্রোত, স্রোতকে একটা ভেক্টর দিয়ে বোঝালাম, আর মাঝিকে এমনভাবে এমন দিকে এমন বেগে নৌকাটা চালাতে হবে যাতে নৌকা এই দিকে যায়, তার মানে হলো যাতে এই দুইটা ভেক্টরের লব্ধিটা এই বরাবর হয়। এই হচ্ছে কাজ। এখন আমি প্রশ্নের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ধরো যে স্রোতের বেগ দেওয়া আছে ইউ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ যেটা সেটা দেওয়া আছে ধরো ভি ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে স্রোতের দিকের সাথে কত কোণে, এই কোণটা মনে করলাম আলফা, এই কত কোণে নৌকা চালালে নৌকাটা একদম সোজাসুজি পার হবে, অর্থাৎ আমার ইউভি এমন অ্যাঙ্গেলে থাকবে যাতে এদের যে লব্ধি ডাব্লিউ যেন সোজাসুজি থাকে, অর্থাৎ ডাব্লিউটা যেন ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে তথ্যটা ডাব্লিউটা ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, এই তথ্যটা থেকে আমরা অঙ্কটা করে ফেলবো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই যে লব্ধি ডাব্লিউ, এইটা একটা ভেক্টর ইউ এর সাথে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে থাকে, তাহলে একটু আগের যে ফর্মুলা সেটাই আমরা ইউজ করি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স সেটা। তাহলে এইখানে থিটা মানে হচ্ছে যে 90 ডিগ্রিটা, 90 ডিগ্রি ইকুয়াল টু এরকম হবে যে ট্যান ইনভার্স, এরপর হবে লব্ধিটা যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিঃসঙ্গ হয়ে কোণায় চলে আসবে ইউ, অন্য জায়গায় থাকবে ভি, এখানেও ভি এখানেও ভি, এখানে সাইন, তারপর কোন কোণ মূল ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ মানে আলফা, আর এখানে হবে কজ আলফা। এখন ট্যানকে আমরা এই পাশে নিয়ে আসি, এবার এই পাশে রাখলে বরং সুবিধা। ট্যান থিটা ইকুয়াল টু তুমি মানগুলো বসানো শুরু করতে পারো বা এখন রেখে দিয়ে পরে বসাতে পারো, ইউ প্লাস ভি কজ আলফা। এখন এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসালাম 90 ডিগ্রি। এরপর একটু ঝামেলা যে ট্যান 90 ডিগ্রির মান কত, বইতে দেখবা কোথাও লেখা আছে অসংজ্ঞায়িত, আবার কোনো কোনো বইতে অসীম, সেটা আসি আমরা অন্যভাবে। তার আগে এইভাবে লিখি আমরা যে সাইন ট্যান 90 ডিগ্রিকে লেখা যায় হচ্ছে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 90 ডিগ্রি, আর এখানে থাকলো ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন দেখো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর এইদিকে যা থাকলো আমরা তাই লিখলাম।
ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখন দেখো আমাদের কোনো সমস্যা নেই, এখন আমরা আর গুণন করে দিতে পারি। যদি আমরা এখানে আর গুণন করে দিই তাহলে এখান থেকে আবার এদিকে খেয়াল করো, তাহলে আমরা পাচ্ছি এদিকে গুণ করলে ইউ প্লাস সরি এখানে ভি মিসিং ভি কজ আলফা ইকুয়াল টু ভি সাইন না, যদি এইদিকে গুণ করি তাহলে এটা গুণ করে এখানে কিছু থাকবে না, এখানে হয়ে যাবে 0। আমার দরকার আলফা বের করা, সো আলফা ইকুয়াল টু থাকবে মাইনাস, একবারে লিখে দিই আমি, তোমরা নিজেরা একটু ডিটেলস করে নিও। কজ ইনভার্স এখানে থাকবে মাইনাস ইউ বাই ভি। এখন তুমি মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাবা। আমাদের এখানে ইউ এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 10, এবং তুমি যদি ক্যালকুলেটরে এটা হিসেব করো শিফট কজ দিয়ে হিসেব করলে এটার মান পাবে হচ্ছে 120 ডিগ্রি। এখন মজার ব্যাপার হচ্ছে যে অনেকগুলো বইতে এই অঙ্কটা আছে এবং তথ্য উল্টাপাল্টাভাবে আছে, বাট খেয়াল করার মতো জিনিস হচ্ছে প্রত্যেকটা বইয়ের অ্যান্সারই হচ্ছে 120 ডিগ্রি। এটা একটা এই ঘটনাটা এইভাবে ঘটেছে যে এখানে খেয়াল করো, যখন আমি আলফা বের করতে যাচ্ছি আলফা ইকুয়াল টু আসছে কজ ইনভার্স মাইনাস এই যে 5 এটা কিন্তু স্রোতের বেগ, আর এই যে 10 এটা ছিল কিন্তু নৌকার বেগ। অ্যান্ড বইতে দেখা যায় তথ্যগুলো এইভাবে দেওয়া থাকে, এটা যা থাকে এটার চেয়ে ডাবল থাকে। ডাবল যদি থাকে তাহলে এখানে আসে কজ ইনভার্স মাইনাস হাফ, আর কজ ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120। অন্য একটা বইতে দেখবা এটা যদি 7 দেওয়া থাকে তাহলে এটা দেওয়া থাকে 14, অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু মাইনাস হাফ আসবে, 120 আসবে। এইভাবে তথ্যগুলো দেওয়া থাকে বলে এরকম রেজাল্ট আসে। তার মানে কিন্তু মনে করো না যে সারা জীবনে এটাই রেজাল্ট হবে। এখানে যদি আমি 7 দিই আর এখানে যদি 20 দিই তখনই কিন্তু রেজাল্ট আর এটা হবে না। কাজে তুমি তোমার প্রসিডিউর অনুসারে অঙ্ক করে যাবে, যা রেজাল্ট আসুক। তো এতক্ষণ আমরা যা পড়লাম দেখলাম যে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এইসব দিয়ে কিন্তু আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করেছি। কেউ কিন্তু মনে করো না যে বস্তুর উপর কেবল দুইটা ভেক্টরই প্রযুক্ত হতে পারে, এর চেয়ে বেশি ভেক্টরের প্রযুক্ত হতেই পারে, কারণ একটা বস্তু 3-4 জনে মিলে ধাক্কাধাক্কি করতেই পারে। সেক্ষেত্রেও বস্তু যেদিকে যাবে বা যত বল অ্যাকচুয়ালি প্রযুক্ত হবে সেটাকে বলবো এগুলোর লব্ধি। তো দুইয়ের চেয়ে যদি বেশি ভেক্টর থাকে তখন আমরা অন্য আরেকটা সূত্র ইউজ করি যেটাকে বলা হচ্ছে বহুভুজ সূত্র। সেইটার নিয়ম হচ্ছে এরকম, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমরা একটা একটা করে আঁকতে থাকবো, যেটা ইচ্ছা আগে আঁকো পরে আঁকো সমস্যা নাই। তাহলে প্রথমে এ আঁকলাম, শর্ত কিন্তু মেনটেন করতে হবে মান এবং দিক সমান সমান্তরাল। এরপরে এটার মাথায় আঁকবো অন্যটার পা, ধরো বি, বি এর পা এখানে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে বি। তারপর আঁকলাম ধরো সি, সি হচ্ছে এইদিকে, সি এটা আঁকলাম। এরপর ডি, ডি হচ্ছে আবার ওই দিকে অনেকটা এরকম, এইদিকে হচ্ছে ডি। তাহলে লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে এরকম পরপর আঁকার পর একদম পাদবিন্দু আর একদম শীর্ষবিন্দু দেখবা, কাজে লব্ধি হচ্ছে এইটা। এটাও মনে রাখবা স্মরণের মতো করে, একটা লোক এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে অ্যাকচুয়ালি তার স্মরণ কত? স্মরণ হচ্ছে এইটা, এইভাবে। এবং এটাও কিন্তু ত্রিভুজ সূত্র থেকেই আসছে। তুমি দুইটা দুইটা করে ভেক্টর নিয়ে ত্রিভুজ সূত্র ব্যবহার করো, দেখবা যে এটা পাবা। এটা তোমাদের নিজেদের কাজ, তোমরা নিজেরা করে নিবা।